হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা ফাইনালি কাগুরাবাচির সেকেন্ড চ্যাপ্টার এক্সপ্লেন করতে চলেছি। আর আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যদি ফার্স্ট ভিডিওটা 50,000 আপ ভিউ পায় তার মানে আমি বুঝে নেবো যে ওটার চাহিদা রয়েছে, এবং আমি বলেছিলাম যে পার্ট 2 আনবো। তো সেই হিসেবে যেহেতু সেটা 50,000-এর বেশি ভিউ পেয়ে গিয়েছে, তো এর জন্য আমরা কাগুরাবাচির পার্ট 2 নিয়ে এসেছি। আর কাগুরাবাচির প্রথম ভিডিওটা যারা দেখোনি তারা ওটা অবশ্যই একবার দেখে আসো, তা না হলে তুমি এই ভিডিওটার কিছুই বুঝবে না। তবে তারপর আমি শর্টকাটে 2 লাইনে বলছি। কাগুরাবাচি হচ্ছে জাপানের খুবই নিউ একটা মানগা সিরিজ, এবং এখানে আমরা চিরো নামের একটা ছেলেকে দেখতে পাবো যে তার বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে নেমেছে, এবং তার সামনে বাধা হয়ে যে দাঁড়াবে সবাইকে চিরো টুকরো টুকরো করে দেবে। এবং এই সিরিজটার মতো জুজুৎসু কাইজেনের মতো রয়েছে জাদু, চেইনসো ম্যানের মতো রয়েছে হচ্ছে তোমার এই মনস্টার টনস্টার, ডেমন স্লেয়ারের মতো রয়েছে তরলের জাদু, আর তাছাড়া টোকিও রিভেঞ্জার্স এর গ্যাংস্টার ওয়্যার তো রয়েছে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে যাবো। তো চ্যাপ্টার 2 যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় চিরোর বাবার বন্ধু শিবা সেই বন্ধু লোকটাকে ছাড়াচ্ছে। তো এই বন্ধু লোকটা বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু তোমরা কে? আর এরপর শিবা তার নিজের পরিচয় দেয়, তার নাম বলে, এবং চিরোর কথা বলে যে অমুক সোর্স স্মিথের ছেলে। তো যাই হোক, অন্যদিকে আমরা শিবাকে দেখতে পাই। শিবা এখনো কিন্তু এই গ্যাং এর যে লিডার ছিল মুসালা, ওকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু ওই লোকটা বলতে খুব ভয় পাচ্ছিল। আর তখন শিবা যায় ওখানে এবং বলে দেখো এই ছেলেটা যা জিজ্ঞেস করছে সব ভালো ভালো মতো বলে দাও, তা না হলে ও কিন্তু আরো বেশি ডেঞ্জারাস, তোমাকে একেবারে কচু কাটা করে দেবে। আর আমি অলওয়েজ ওর সাপোর্টে রয়েছি। তো যাই হোক, এরপর চিরু বলা শুরু করে যে আমি জাস্ট হিসাকুর নাম শুনেছি, আর 4 বছর বা ওরকম আগেও একবার এখানে এসেছিল, আর আমি এরকম শুনেছি যে জাদুকরদের একটা গ্রুপ তৈরি হয়েছে, কিন্তু ওই তথ্যের ব্যাপারে আমি খুব একটা বেশি শিওর নই। তো এই জন্য তুমি হিসাকুর সম্পর্কে যা জানো সব তথ্য আমাদের দাও। তো তখন ওই লোকটি ভয় পেয়েছে এবং বুঝতে পারে যে আমি এমনিও মরবো এমনিতেও মরবো। আর তারপর সে যখন হিসাকুর সম্পর্কে বলতে যায় আমরা দেখতে পাই লোকটির সাথে আজব ঘটনা ঘটতে থাকে। লোকটির চেহারা অন্যরকম হয়ে যায়, দেখে মনে হচ্ছে মাথাটা এখনই ফেটে যাবে। আর চিরো তখন বলে তোমার সাথে এটা কি হচ্ছে, দ্রুত আমাদেরকে বলো। আর তখন শিবা করে ওই বন্ধু লোকটার কাছে যায় এবং বলে চলো আমরা বাইরের খোলা বাতাস খেয়ে আসি একটু। আর তখনই ওই লোকটার শরীরের ভেতর থেকে সেই গাছের মতো বেরোতে থাকে। মানে গত পর্বে আমরা যে জাদুকরটাকে দেখেছিলাম গাছ বের করে, ঠিক সেরকম ওই গ্যাংদের লিডারের ভেতর থেকে গাছ বের হওয়া শুরু করে। আর চিরো তখন দ্রুত সরে যায় আর শিবাকে বলে তোমরা দুজন দ্রুত এখান থেকে বেরিয়ে যাও। এরপর শিবা ওই বন্ধু লোকটার কলার ধরে ওকে বাইরে নিয়ে যেতে লাগে, কিন্তু ওই লোকটি বলে আমি এমনিতেই মরতে চলেছি। কিন্তু শিবা বলে হ্যাঁ হ্যাঁ তুই মরবি, কিন্তু এখন নয়। আর এই কথা বলে শিবা করে কি তার যে জাদু সেটা ইউজ করে, মানে টেলিপোর্ট হওয়ার টেকনিক, এবং টেলিপোর্ট হয়ে ওরা বাইরে চলে আসে। এবং টেলিপোর্ট হয়ে যখন ওরা ল্যান্ডিং করে, মানে এমন ভাবে ল্যান্ডিং করে ওই বন্ধু লোকটার মাথার নিচে পাশা উপর উঠে যায়, মানে একটা হাস্যকর। তো তখন শিবা বলে আমি দুঃখিত ব্যথা পাবানি তো। লোকটি তখন বলে এটা তুমি কি করলে, এটা কি ছিল, এটা কিভাবে করলে তুমি? শিবা তখন বলে কেন, তুমি কি জাদু করার জাদু সম্পর্কে জানো না? তুমি কখনো কি কোনো জাদুকর দেখোনি? আর বেশিরভাগ জাদুকর তো বড় বড় শহরেই থাকে, যাতে মানুষের মধ্যে থেকেও ওরা গোপন থাকতে পারে। আর এই জন্য শহরে অনেক মানুষ রয়েছে যারা এইসব জাদুকর সম্পর্কে জানে না। আর তোমাদেরও কি নিশ্চয়ই মনে আছে মুজানে কিন্তু ডেমন স্লেয়ারদের হাত থেকে বাঁচার জন্য শহরের মাঝখানে গিয়ে বসবাস করা শুরু করেছিল। কিন্তু তখনই শিবার চিরোর কথা মনে হয় যে ওকে আমি ঘরে রেখে আসলাম, ওর কি অবস্থা। তারপর দ্রুত ঘরে ঢুকে যায়। তো শিবা যখন ভেতরে যায়, শিবা গিয়ে দেখতে পায় যে চিরো ওই গাছের যত ডালপালা ছিল সব ওর তরল দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়েছে, মানে ওর কিছুই হয়নি। তো শিবা এরপর চিরোর কাছে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তখন চিরো বলে ব্যাপারটা খেয়াল করেছো, ও যখনই হিসাকো সম্পর্কে বলা শুরু করেছে তখন ওর ভেতর থেকে গাছ বেরিয়ে আসলো এবং পুরো রুমে এই গাছটা ছেয়ে গেল। তো এরপর চিরো জিজ্ঞেস করে বন্ধুর কথা যে ও কেমন রয়েছে। তো শিবা এর উত্তরে বলে হ্যাঁ ও ঠিক আছে। আর এরপর শিবা বলা শুরু করে নিশ্চিত এই জাদুকর এই লোকটার মধ্যে কোন একটা জাদু করে রেখেছিল, আর এই কারণে এই লোকটি যখন হিসাকুর সম্পর্কে বলতে গিয়েছে তখন ওর ভেতর থেকে গাছ বেরিয়ে আসলো। আর শিবা তখন বলে এটার মানে হচ্ছে এই জাদুকরের স্কেল অনেক হাই, মানে অনেক শক্তিশালী একটা জাদুকর, ওর কথা যেই বলতে যাবে সেই মারা পড়বে। এটাও কিন্তু ডেমন স্লেয়ারের মুজানের সাথে মিলে যায়। মুজানের কথাও কিন্তু কোনো ডেমন বলতে পারতো না, মুজানের নাম কিংবা লোকেশন সম্পর্কেও কিন্তু কোনো ডেমন বলতে পারতো না। আর এরপর আমাদের আবার ওই গ্যাংয়ের লিডারকে দেখানো হয় যার ভেতর থেকে ওই গাছগাছালিগুলো বের হয়েছিল, এবং আমরা দেখতে পাই সে এখনো পুরোপুরি মারা যায়নি, প্রচন্ড মৃত্যু যন্ত্রণায় রয়েছে। তো ওই লোকটা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে মারা পড়বে। আর তখন শিবা বলে আমি খোঁজ পেয়েছি টোকিওতে একটা সর্সারার রয়েছে, তো আমি টোকিও যাচ্ছি। তো চিরো তখন বলে আমিও তোমার সাথে যাব। তো এরপর শিবা আর চিরো যখন বাইরে যাচ্ছিল তখন শিবা বলে তুমি আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছো। আর শিবা তখন মনে মনে বলে 3 বছর আগে এই ছেলেটার না ছিল কোনো ফাইটিং স্কিল, না কখনো তরল হাতে নিয়েছে, কিন্তু সেই ছেলেটা আজকে কত বড় একটা শক্তিশালী যোদ্ধা হয়ে গিয়েছে। আর গত পর্বে আমি একটা ভুল বলেছিলাম, চিরোর বয়স বর্তমানে 18 বছর,
মানে ওর বয়স যখন 15 বছর ছিল তখন ওর বাবা মরে গিয়েছে, আর 3 বছর পরে বা 38 মাস পরে ওর বয়স এখন 18 হয়েছে। তো এখানে শিবা আরো বলে চিরো তো এখনো ওর হাতে যে তরলটা রয়েছে এই তরলের আসল পাওয়ার ইউজই করতে পারেনি, কিন্তু তারপরেও ও কত দূরে গিয়েছে। এটার ফুল পাওয়ার যখন ও ইউজ করতে পারবে না জানি আরো কত শক্তিশালী হয়ে যাবে। আর এরপর আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় সেই 3 বছর বা 38 মাস আগে, যেখানে আমরা চিরোদের বাড়ি দেখতে পাই এবং এই বাড়ির চারপাশে কিন্তু অদৃশ্য একটা ব্যারিয়ার দেখতে পাচ্ছ এবং এই ব্যারিয়ারটা শিবা নিজে তৈরি করে রেখেছিল। অ্যাকচুয়ালি শিবা আর কি জাদু জানে, জাদুকর। তো এই ব্যারিয়ারটা এই জন্যই করা, এর ভেতরে যদি কেউ আসে তাহলে শিবা অটোমেটিক্যালি নোটিশ পেয়ে যাবে যে এখানে কোনো আক্রমণ হয়েছে বা কেউ এসেছে। তো ঠিক এরকম একদিন হঠাৎ করে শিবা বুঝতে পারে যে কেউ ওখানে প্রবেশ করেছে এবং শিবা যখন দৌড়িয়ে আসে এসে এমন একটা দৃশ্য দেখে শিবা শকড হয়ে যায়। শিবা দেখে চিরোর বাবা রুকুহারা মরে পড়ে রয়েছে এবং শিবা আহত। তো শিবা দৌড়ে চিরোর কাছে যায় আর বলে ওর কি হয়েছে, এখানে কি হয়েছিল। তো এখানে চিরো বলে এখানে 3টা জাদুকর এসেছিল এবং তারা এসে যখন আমাকে আঘাত করেছে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর এখানে আমরা কিন্তু ক্যাপালা সেই জাদুকরটাকে দেখতে পাই যে আর কি যে গাছ বের করতে পারে আর কি। তো ওই জাদুকরের সাথে আরো 2টা জাদুকর ছিল, তারা আর কি চিরোদের বাড়িতে আক্রমণ করেছিল এবং চিরো বাবাকে মেরে দিয়েছে। তো ওদেরকে কেন মারলো সেটার উত্তর আমরা এখন পেয়ে যাব। আর তখন শিবা বলা শুরু করে যে ওয়ার্ল্ড ওয়ারের সময়, বিশ্বযুদ্ধের সময় তোমার বাবা 6টা তরল তৈরি করেছিল যেগুলোর মধ্যে সুপার পাওয়ার ছিল এবং এগুলো কোনো নর্মাল তরল ছিল না, সবগুলোই ইনচ্যান্টেড তরল ছিল। আর ইনচ্যান্টেড মানে হচ্ছে মন্ত্রওয়ালা কোনো তরল আর কি, মনে করো জাদু টাদুওয়ালা তরল। এবং ওই যুদ্ধের সময় এই 6টা তরলকে দুনিয়ার আলাদা আলাদা প্রান্তে দিয়ে দেওয়া হয়েছিল যাতে সঠিক মানুষের হাতে তরল থেকে এবং তারা যুদ্ধ করে সত্য এবং ন্যায় বিচার নিয়ে আসতে পারে। আর এরপর যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন এই 6টা তরলই তোমার বাবার কাছে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এরপর তোমার বাবা ওয়ার্কশপের বেসমেন্টে এই 6টা তরল লুকিয়ে রেখেছিল আর ওরা সেই তরলের জন্য এখানে এসে আক্রমণ করেছিল। কিন্তু আমি এটা ভেবে খুশি যে তুমি অন্তত সেফ রয়েছো। তো এই তরলের কথা শুনে চিরোর মনে পড়ে ওর বাবাকে বেসমেন্টে নিয়ে গিয়েছিল এবং এই 6টা তরলকে দেখিয়েছিল। তো চিরোর বাবা চিরোকে বলেছিল এই মন্ত্রওয়ালা তরলগুলো দেখো, এই 6টা তরলের মধ্যে 6টা আলাদা আলাদা পাওয়ার রয়েছে। আর তখন চিরো বলেছিল আমিও আপনার মতো একটা তরল বানাতে চাই। কিন্তু চিরোর বাবা তখন বলেছিল তুমি এমনি এমনি একটা তরল বানাতে পারবে না, প্রথমে তোমার দুনিয়াতে দেখতে হবে এবং বুঝতে হবে যে কোন প্রবলেমের জন্য কোন ধরনের তরল তোমার বানাতে হবে এবং কেন বানাতে হবে। আর চিরো এর উত্তরে বলে আমি এটা নিয়ে প্রতিদিনই ভাবি। আর চিরোর বাবা তখন বলেছিল হ্যাঁ আস্তে আস্তে খুব শীঘ্রই আমরা একসাথে তরল বানাতে পারবো। আর এরপর চিরো কান্না করতে করতে শিবাকে বলে ওরা কারা ছিল, ওরা কি জানতো না আমার বাবা সব তরলকে কত কেয়ার করতো। আর এরপর চিরো কান্না করতে করতে চিৎকার করে বলে এগুলো কেন করলো ওরা, কেন। আর তখন শিবা বলে আমাকে ক্ষমা করে দাও, আমি যদি আর কয়েক মিনিট আগে আসতে পারতাম তাহলে হয়তো তোমার বাবাকে বাঁচাতে পারতাম। আর এখানে উল্লেখ্য শিবাকে আন্ডার এস্টিমেট করার কিছু নেই, আমরা অলরেডি দেখেছি শিবার মধ্যে টেলিপোর্ট হওয়ার পাওয়ার রয়েছে। এছাড়াও পুরো বাড়ির সুরক্ষার জন্য কিন্তু ওই জাদুটাও ইউজ করে রেখেছিল শিবাই। তো শিবার ভেতর কি পাওয়ার রয়েছে সেটা আমরা হয়তো পরে জানতে পারবো আস্তে আস্তে যখন আমরা আরো গভীরে যাবো এই সিরিজটা। কিন্তু শিবা যখন এই কথা মুখে বলছিল ও মনে মনে ভাবছিল এই জাদুকররা এই জায়গার খোঁজ কিভাবে পেলো, আমরা তো পুরো দুনিয়া থেকে একেবারে লুকিয়ে রয়েছে এখানে। আর এদিকে আমাদের চিরো তো পুরো খেপে গিয়েছে, রাগে ফেটে পড়ছে এবং প্রমিস করে আমাদের সবাইকে কেটে টুকরো টুকরো করবো। এবং চিরো এটাও বলে ওদের আমি বুঝিয়ে ছাড়বো যে ওরা আমার কত বড় ক্ষতি করেছে এবং আমার বাবা কি বিশ্বাস করতো। আর ওখানে আমরা চিরোর হাতে কিন্তু আরেকটা তরল দেখতে পাই, এটা মূলত 7 নম্বর চ্যান্টের তরল ছিল। আর এটা চিরোর বাবা অনেক আগে থেকে শুধুমাত্র স্পেশালি চিরোর জন্য তৈরি করে রেখেছিল। আর এই তরলটা সম্পর্কে কেউ জানতো না, আর এটা সম্পর্কে জাদুকররা যদি জানতো তাহলে এই তরলটাও নিয়ে যেত। ওরা জাস্ট সাধারণ তরল মনে করে এটাকে রেখে গিয়েছে। তো চিরোর হাতে আমরা বর্তমানে যে তরলটা দেখতে পাই যেটা থেকে মাছ বের হয়, এটা কিন্তু স্পেশালি চিরোর বাবা চিরোর জন্য তৈরি করেছিল। তবে সে ডাইরেক্টলি যে চিরোর জন্য তৈরি করেছে ব্যাপারটা এরকমও নয়। আজ থেকে 18 বছর পূর্বে মানে চিরোর জন্মের আগে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে তারপর থেকে সেই তরলটার উপর কাজ করছিল এবং সে মারা যাওয়ার আগ পর্যন্ত এই তরলের উপর কাজ করে গিয়েছে, সর্বোচ্চ সময় নিয়ে তরলটি তৈরি করেছে। তো যাই হোক ওই দিনের তরল চুরির ঘটনার পর থেকে হিসাকুর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, মানে মেইন ভিলেন আই মিন ওই জাদুকরের এমনকি ওই ব্লেড গুলো কোথায় রয়েছে তার সম্পর্কে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এখন ওই তরলগুলো অবশ্যই ব্যবহৃত হচ্ছে, হয়তো খারাপ কাজে। তো যাই হোক এরপর আমরা চিরোকে টোকিওর একটা বিল্ডিং এর জানলার পাশে বসে থাকতে দেখি এবং সে তার তরলটা দেখছিল। দেখতে পাচ্ছ 3টা মাছ রয়েছে তরলের পাশে। তো এখানে চিরো বলে ওই হিসাকুকে এবং ওই 6টা তরলকে আমার খুব দ্রুত খুঁজে বের করতে হবে এবং এর জন্য আমাকে যা করা প্রয়োজন আমি করব। আর এখানেই কাগুরাবাজির 2nd চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো, আমি বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।